বাংলাদেশ এখন একটা গভীর সংকটের সময় পার করছে। আপনারা কি বুঝতে পারছেন আমরা জানি না। প্রতিদিন মিল ফ্যাক্টরি প্রোডাক্ট সব বন্ধ হয়ে যাচ্ছে। মিল ফ্যাক্টরি বন্ধ হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ বেকার হচ্ছে এবং এই লক্ষ লক্ষ মানুষের সঙ্গে যারা বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্য করে তারা বেকার হচ্ছে। বিভিন্নভাবে কোন রকম অর্থনৈতিক কর্মকাণ্ড নাই, উন্নয়ন কর্মকাণ্ড সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে। উন্নয়ন কর্মকাণ্ডের যে বিদেশি টাকা সেগুলো তারা ফেরত নিয়ে যাচ্ছে। কোনো মানুষ ইনভেস্ট করতে আসছে না, কোনো নতুন চাকরি সৃষ্টি হচ্ছে না। প্রত্যেকদিন চাকরি আরো মানুষে হারাচ্ছে। বেকার সমস্যা হচ্ছে, বেকার সমস্যা এবং তার সঙ্গে শুরু হয়ে গেছে আইন শৃঙ্খলা অবনতি। বাংলাদেশের ইতিহাসে আমাদের জানার মতে কোন সময় বাংলাদেশের ইতিহাসে এত খারাপ আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন সময় ছিল না। কোন মানুষের কোনো নিরাপত্তা নাই, কোনো কিছুর কোনো নিরাপত্তা নাই। মানুষের তার পরিবারের নাই, তার বাড়ি ঘরের নাই, তার ব্যবসা কোনোখানে কারো নিরাপত্তা নাই। ব্যবসা ভেঙে দিচ্ছে, বাড়ি ঘর লুটপাট করে দিচ্ছে, যে কোনো সময় মহিলাদেরকে অসম্মান করা হচ্ছে, যে কোনো যার যা ইচ্ছা করে যাচ্ছে। এবং প্রতিদিন আমি এখন দেখলাম যে প্রতিদিন এখন আমরা যেটা খবর পাচ্ছি এবং বিভিন্ন লিবলে দেখছি ইতিহাসে সর্বোচ্চ প্রতি মাসে খুন হচ্ছে, বিভিন্ন জায়গায় খুন হচ্ছে। কোন গুম না কেনারা বন্ধ করছে, কোন গুম তো দরকার নাই, কেননা সকলের সামনেই তো করা হচ্ছে এবং কাউকে বাধা দেওয়ার কোনো অবস্থা নাই। এই অবস্থায় দেশ এখন যখন মানুষের আয় ইনকাম নাই, আমাকে আমার যে চুল কাটে সে নাপিত বলে, স্যার আমরা তো চলতে পারছি না। কেন? চুল কাটতে মানুষে আসে না, কেন মানুষের হাতে টাকা নাই। ট্যাক্স দিবে কোথেকে? সরকার এটা বুঝতেছে না, কয়েকদিন পর ট্যাক্স পাবে না এবং কেমনি সরকার চলবে এটা আল্লাহ একমাত্র জানে। সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ডে স্থবির হয়ে গেছে। যখন একটা মিল ফ্যাক্টরি চলে, তার আশেপাশে রেস্টুরেন্ট চলে, তার ওষুধের দোকান থেকে, কসমেটিকের দোকান থেকে অনেক কিছু চলে, সব বন্ধ, সব বন্ধ। কারো হাতে কোনো পয়সা নাই। তো দেশ যাচ্ছে কোথায়? কিন্তু জিনিসপত্রের দাম কি কমছে? প্রত্যেকদিন বাড়ছে। এখন কথা হলো ইনকাম নাই, জিনিস দাম বাড়ছে। তাহলে কি করবো? আমি যা খাই তার চেয়ে অর্ধেক খাবো। অনেকে যারা অর্ধেক খাইতেন তারা খেতে পারছেন না। দেশ দুর্ভিক্ষের দিকে ধাবিত হচ্ছে। কিছু 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 অংশে এখনো দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। আপনারা বিভিন্ন জায়গায় যদি ওই কৃষিবির গাড়ি যেখানে নিত্য কি ন্যায্য মূল্যে দেওয়া হয় সেখানে যদি দেখেন মানুষকে যতটুকু দেওয়ার কথা তার চেয়ে 10 গুণ মানুষ অনেক আগের থেকে বসে থাকে, পয়সা দিয়ে কিনছে। কিন্তু তারপরেও তারা ওইখানে যায় দাঁড়িয়ে থাকছে সারা দিনের জন্য। এতটুকু মানুষের অবস্থা। আমরা যারা ঢাকা শহরে লাক্সারি লাইফ লিড করে সেটা সবসময় ছিল। যখন 1950 সালে দুর্ভিক্ষ লক্ষ লক্ষ লোক মারা গেছে, তখনও কলকাতা শহরে বড় বড় থিয়েটার, বড় বড় মল খুব ফ্যাশনের সঙ্গে চলছে। সেটা হয়তো দেখে অনেকে মনে করে বাহ, বাংলাদেশের মানুষ ভালো আছে। বাংলাদেশ দুর্ভিক্ষের দিকে যাচ্ছে। আর একটি বড় কাজ এখন এই বর্তমান সরকার করতে সক্ষম হচ্ছে, সেটা হলো দেশকে একটা গৃহযুদ্ধ বাঁধিয়ে দেওয়া। ওইটা ওনাদের এখন একটা এজেন্ডা বলে আমার মনে হচ্ছে। কারণ সামনের দিকে গৃহযুদ্ধ হবে, তারপরে দুর্ভিক্ষ তো আছেই, দেশের মানুষ সব মরবে, দেশের মানুষ অশান্তিতে থাকবে। এমন একটা অশান্তির পরিবেশ দেশে সৃষ্টি করা হয়েছে, বাংলাদেশে কোনো মানুষের মধ্যে শান্তি নাই, সকলে অশান্তিতে জীবন করছে। এখন আমি সেই জন্য একদিন বলেছিলাম যে আমরা একজন নোবেল শান্তি স্থাপনের জন্য নোবেল প্রাইজ পাওয়া একজনকে এখানে আনা হয়েছিল। উনি এখানে কাজ করছেন, উনি সর্বোচ্চ হয়েছেন, সবাই অনেক আশা নিয়ে বসে আছে। কিন্তু সবাইকে হতাশ করে উনি এখন দেশকে যেভাবে অশান্তির দিকে নিয়ে যাচ্ছেন, আমার কাছে অনেক সময় মনে হয় অশান্তির জন্য যদি কোনো নোবেল প্রাইজ বা এই ধরনের কোনো প্রাইজ থাকে, সেটার জন্য বর্তমান তত্ত্বাবধায়ক সরকার এবং তাদের প্রধান এটার জন্য এখন এত কম্পিটিশন করতে চাচ্ছেন বা কম্পিটিশন করার উপযুক্ত হয়ে দাঁড়িয়েছেন। দেশ এখন এই পরিস্থিতি চলছে। আপনার কেন আমি বলছি গৃহযুদ্ধের দিকে যাচ্ছে, আপনারা একটা কথা দেখবেন, আমি কতগুলো ফিগার বলি। দুটো নির্বাচন, একটা হলো অষ্টম নির্বাচন, একটা হলো নবম। এই দুটি নির্বাচন দেশে বিদেশে গ্রহণযোগ্য হচ্ছে। একটা হলো 2001 সালে, একটা হলো 2008 সালে। 2001 সালে বিএনপি এবং জামাত ল্যান্ডস্লাইড ভিক্টরি পেয়েছিল এবং আমরা আমরা আলাদা করেছিলাম, আওয়ামী লীগ আলাদা করেছিল। আর 2008 সালে আওয়ামী লীগ সহ মহাজোট করে আমরা করেছিলাম এবং সেখানে বিএনপি জামাত জোট ছিল, সেখানে আওয়ামী লীগ ল্যান্ডস্লাইড ভিক্টরি পেয়েছে। এই নির্বাচনগুলি সম্পর্কে কারো কোনো সন্দেহ, কোনো অবকাশ নেই। কিন্তু এই নির্বাচনে দেখা যায়, ফলাফলে দেখা যায় কয়েকটা বড় ইন্টারেস্টিং জিনিস। একটা হলো আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি আর আমাদের জামাত ছাড়া বাকি শুধুমাত্র 3% ভোট থেকে, আর 3% থেকে 3% ইন্ডিপেন্ডেন্ট। মানে এই বাকি যে 50 দল 100 দল সবের ভোট সংখ্যা হলো 3%। এখন আওয়ামী লীগ আর বিএনপির ভোট সংখ্যা 80 থেকে 81%। আর যেটা সবচেয়ে লাস্ট ইলেকশনের কথা বললাম, সেই ইলেকশনে যেটাতে সবচেয়ে ভালো করেছে 2001 সালে বিএনপি এবং জামাত জোট, তারা পেয়েছে 45% ভোট।
সেই সময় হেরে গেছে কে? হেরে গেছে আওয়ামী লীগ। আর আমরা ছিলাম না আওয়ামী লীগের সঙ্গে। আমরা আর আওয়ামী লীগের ভোট যোগ করে হয় 47% ভোট। এবং এর পরের বার যখন 2008 সালে নির্বাচন আসলো, তখন বিএনপি জামাত পেল 37%, আর মহাজোটের আমরা মিলে জাতীয় পার্টি মিলে পাওয়া গেল 53%। কাজেই যখন সবচেয়ে কম ভোট পেয়েছে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি, তখনও জাতীয় পার্টি 47% ভোট পেয়েছে, তখনও বিএনপি আর জামাত পেয়েছে মাত্র 45%। কিন্তু এই আওয়ামী লীগকে বাদ দেওয়া হয়েছে, জাতীয় পার্টিকে বাদ দেওয়া হয়েছে, আর 3% লোক আর জামাত এবং ইয়ে নিয়ে তারা এখন ইলেকশন করতে চাচ্ছেন। তারা এই ইলেকশন করতে গেলে কি হবে? ইলেকশন করতে গেলে এটা কোনো ইলেকশন হবে না। যে ইলেকশনের জন্য আমরা শেখ হাসিনাকে ফেসিবাদ বলি, যেই পতানো খেলার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছিলাম, এই সরকার একই কাজ করছেন এবং ওরা ঐক্য কমিশনের নামে অনৈক্য কমিশন তৈরি করেছেন। সেখানে তার দেশের অর্ধেক লোককে বাদ দিয়ে একটা ঐক্য করার চেষ্টা করছেন। এইটা একটা আমি মনে করি বড় ধরনের ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে, দেশকে ধ্বংস করার ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের অংশীদার তাদেরকে আমি হুঁশিয়ার করে দিতে চাই। দেশের মানুষ এগুলোকে ক্ষমা করবে না। আপনারা যা মনে করছেন তা হবে না। শেখ হাসিনার মতো লোক সমস্ত বিশ্বের সমস্ত বড় বড় শক্তি সমর্থন দিয়েছিল, সমস্ত সংস্থা এবং যত ধরনের ইনস্টিটিউশন আছে, প্রতিষ্ঠানকে নিজের কব্জা করে উনি রাখতে পারে নাই। বাংলাদেশের মানুষ তাদেরকে লাঠি দিয়ে ফেলে দিয়েছে এবং বাংলাদেশের মানুষ 2 মিনিট লাগবে না। এইরকম পাতানো খেলার রাজনীতি, যে খেলায় আমাদের নেতা, আমাদের চিফ অ্যাডভাইজার যেটা বলেন যে আমার নিয়োগদাতা কিছু মানুষ, এবং তাদের আবার কিছু বড় জামাত ইসলাম বলে তাদের নিয়োগদাতা নাকি আমার জামাতকে তারাই নাকি এই ছাত্রদেরকে সব রকম সুযোগ সুবিধা দিয়ে রাখছে। কাজেই বর্তমান তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ নয়, তাদের একটি দল আছে। এইটার জন্যই তো আমরা আন্দোলন করেছিলাম তত্ত্বাবধায়ক সরকার দেওয়ার জন্য, যেখানে কোনো দল থাকতে পারবে না। যাদের দল আছে তারা নির্বাচন করতে পারবে না, তারা নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার হতে পারবে না। যাদের নিজস্ব দলে যখন নির্বাচন করবে তারা তত্ত্বাবধায়ক সরকার হতে পারবে না। বর্তমান সরকারের একটি নিজস্ব দল আছে এবং সেই দলের নেতাকর্মীরা সর্বোচ্চ সুযোগ সুবিধা নিয়ে ঘুরছে, তাদের কথা মতো সরকার চলছে। সরকার দলীয় যদি নির্বাচন হয় সেটা কখনোই একটি স্বাভাবিক নির্বাচন হতে পারে না। সেটা একটি পাতানো খেলা নির্বাচন হবে, যেখানে আমাদেরকে বাদ দেওয়া হচ্ছে আওয়ামী লীগকে বাদ। আমি এটার কারণটা আপনাদের বলতে চাই। তারা আওয়ামী লীগের, আমি যেটা বললাম, থার্ড পার্টি হলো জাতীয় পার্টি, ইলেকশনের রেজাল্টের দিক দিয়ে ফোর্থ পার্টি হলো জামাত ইসলাম। এখন প্রশ্ন হলো আওয়ামী লীগকে বাদ দিয়েছি, এখন যদি মানুষে মনে করে যেটা প্রচার করছে অন্যান্য দলরা, অনেক সময় বিশেষ করে জামাত ইসলাম প্রচার করছে কি যে আওয়ামী লীগের এক এপিট আর ওপিট হলো বিএনপি, এটা প্রচার করার অর্থ হলো আওয়ামী লীগের মানুষের প্রশ্ন হলো তাহলে থার্ড যদি কেউ থাকে তাকে আমরা চয়েস করতে পারি কিনা। সেখানেই জামাতের কথা হলো থার্ড পার্টি হলো তারা। কিন্তু প্রশ্ন হলো জাতীয় পার্টি থাকলে তো তারা থার্ড পার্টি হতে পারবে না, অল্টারনেটিভ হওয়ার তো তাদের কোনো সুযোগ নাই এখানে। সেই কারণে জাতীয় পার্টিকে বাদ দিতে হবে। তারা বিএনপিকে বাদ দিচ্ছে, তারা আওয়ামী লীগকে বাদ দিয়েছে, এটার আমি কোনো অর্থ দেখি না। আওয়ামী লীগকে আপনি দল হিসেবে বাদ দিতে পারেন না। আপনি যদি আওয়ামী লীগকে বাদ দিতে চান তাহলে তার মামলা করে যেটা দোষী সাব্যস্ত করতে হবে দলকে। তার আগে আপনার যেটা লোক যারা খারাপ করেছে তাকে বাদ দিতে পারেন। দলকে কিভাবে বাদ দেওয়া যায় বিচার ছাড়া, একটু অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারে এগুলো করা হচ্ছে, এবং তার বিরুদ্ধে বললে আমাদেরকে নানান রকম ভয়ভীতি দেখানো হচ্ছে। আর একটা কথা হলো, আমরা এখন যেটা দেখছি সেখানে কোনো প্রেসের কোনো স্বাধীনতা নাই। প্রেসের মানুষ, আমি 2টা আর্টিকেল লিখেছিলাম, আমার 2টা আর্টিকেল ছাপতে কেউ সাহস করছেন না, তারা ভয় করছেন। তাহলে এই ভয়ভীতি, এবং আমরা যখনই কথা বলি, আমি কালকেই আমার নামে মামলা দেওয়া হচ্ছে, আমার এবং আমার বাড়ির বিভিন্ন লোককে মামলা দিয়ে বিভিন্নভাবে আটক করা হচ্ছে। আমাদের কোনো দোষ কোনোখানে তারা খুঁজে পায়নি, জায়ের জোরে নির্যাতন করা হচ্ছে এবং সেখানে তাদের বিরুদ্ধে কথা বললে সেখানে মামলা দিয়ে